এই স্পষ্টতা এবং স্বচ্ছতা কোন কোন ক্ষেত্রে ব্যপ্ত হয়েছিল আমরা সেইটাই একটু দেখানোর চেষ্টা করি। যেমন ধরো, আমি তিনটে ক্ষেত্র এখানে বড় করে উল্লেখ করব। একটা হচ্ছে বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক ভাবনা চিন্তা। বিদ্যাসাগরের সমাজ সংস্কার সম্পর্কে চিন্তা ভাবনাগুলো যেমন মেনশন করব, তেমনি আমরা মেনশন করব বিদ্যাসাগরের শিক্ষা সম্পর্কে যে ভাবনা চিন্তা। আরেকটা হচ্ছে তার ধর্ম সম্পর্কে যে ভাবনা চিন্তা। এই তিনটে বিষয় আমরা চিহ্নিত করতে চাই বিদ্যাসাগরের সমাজ ভাবনার তিনটে উদাহরণ হিসেবে। সামগ্রিক কথা সবকিছু আমরা যে আলোচনা করছি এটা বলা যাবে না। তা সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছি যে বিশেষ করে সেখানেও আমরা সিলেক্টিভ হব নারী প্রগতি সম্পর্কিত কাজকর্মকে ঘিরে। তা নারী প্রগতির কাজকর্মের কথা বলতে গেলে আমি আগেই বলেছি তিনটে গুরুত্বপূর্ণ কাজ বিদ্যাসাগর হাতে নিয়েছে। একটা হচ্ছে বাল্য বিবাহ রোধ, একটা হচ্ছে বিধবা বিবাহ প্রচলন, আর একটা হচ্ছে স্ত্রী শিক্ষা। এই তিনটে নারী প্রগতিমূলক কাজকর্ম বিদ্যাসাগরের স্ত্রী নারী প্রগতি বা সামগ্রিকভাবে মেয়েদের কল্যাণের ক্ষেত্রে সর্বাধিক উল্লেখযোগ্য। তা বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যায় তিনি একটি নিবন্ধ লিখেছিলেন, এবং সেই নিবন্ধটা তো যদি আমরা একটু অনুসরণ করি তাহলে দেখা যাবে যে বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে তার কাছে ধর্মীয় যুক্তি প্রধান হয়নি। সেখানটা প্রধানত শারীরবৃত্তীয় যে বিষয়গুলো, যে কেন বাল্যবিবাহ হওয়া উচিত নয়, এই প্রসঙ্গে সেই বিষয়গুলো তার প্রধান জায়গা দখল করছে। এই কথাটা আমি ভিতরে না ঢুকে বলার চেষ্টা করছি এইটা বোঝানোর জন্য যে অ্যাপ্রোচ টু সোসাইটি, অ্যাপ্রোচ টু এ পার্টিকুলার প্রবলেম, এইটাকে বোঝার একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে। দ্বিতীয় বিষয়, যদি বিধবা বিবাহ প্রচলন সম্পর্কে আমরা দেখি তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু বহু বিবাহ রোধের কথাটা অটোমেটিক্যালি আসে। আমাদের তথাকথিত কৌলিন্য প্রথা এবং তার অফশুট হিসাবে নারী জাতির যে জীবন যন্ত্রণার কথা সেগুলো এসে যায়, এবং এগুলো ধর্মীয় সংস্কার বোধের ঊর্ধ্বে উঠে, অস্বীকার করে কথাটা আমি ইচ্ছা করে বললাম না, ধর্মীয় সংস্কার বোধ বা বিশ্বাস প্রবণতার ঊর্ধ্বে উঠে তিনি কিন্তু সম্পূর্ণ যুক্তিভিত্তিক এটাকে প্রতিষ্ঠা করার দেখা যাচ্ছে না, কিন্তু আমার এখানে তো স্পষ্ট দেখাচ্ছে। তো মহা মুশকিল, কি করব? আমি কন্টিনিউ করব না থেমে যাব, নাকি রি এন্টার করবো? আমাকে একটু পরামর্শ তো দিতে হবে। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে, মনে হয় যে শুনতে পাচ্ছে না তার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তাহলে আমার মনে হয় কন্টিনিউ করে যাই, কেননা স্যার আপনি আর কন্টিনিউ করুন, আপনার ভয়েস ক্লিয়ার আসছে। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে বিধবা বিবাহের প্রসঙ্গেও আমি ভিতরে না ঢুকে বলছি যে লক্ষ্য করলে দেখব এখানে ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গটাকে গৌণ হিসেবে গ্রহণ করে তিনি কিন্তু যুক্তিবাদিতার মধ্যে দিয়ে তার অবস্থানকে তিনি স্পষ্ট এবং প্রকটিত করতে চাইছেন। অল্প বয়সী বিধবাদের জীবন যন্ত্রণার যে প্রশ্নটি, সেটি কিন্তু শাস্ত্র বচনকে প্রকাশ লিখছে দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক আছে আমি কন্টিনিউ করছি, আর কিছু করার নেই। তো
এখানটা তাহলে যুক্তিবাদিতা হচ্ছে প্রধান। স্ত্রী শিক্ষার ক্ষেত্রেও এই প্রসঙ্গটাই ঘুরে ফিরে আসছে, আমি একটু সংক্ষেপ করছি। তো এখানে আমি একটি কথা বলার চেষ্টা করব, যে বিদ্যাসাগর এবং যুক্তিবাদিতা, বিদ্যাসাগরের বিজ্ঞান চেতনা এবং যুক্তিবাদিতা, এটা ধর্মীয় ভাবনার ঊর্ধ্বে উঠে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর শব্দবন্ধ ব্যবহার করেছেন। বিদ্যাসাগরের আধুনিকতাকে চিত্রিত করতে গিয়ে তিনি বলছেন এটা হচ্ছে ধর্ম ঊর্ধ্ব আধুনিকতা, ধর্ম ঊর্ধ্ব আধুনিকতা। অর্থাৎ তিনি তার এই বিজ্ঞান মনস্কতাকে বা যুক্তিবাদিতাকে তিনি ধর্মের ঊর্ধ্বে ঠাঁই দিচ্ছেন। এখানে একটি প্রশ্ন আমরা উল্লেখ করতে বাধ্য বলতে পারি, তা নাহলে বিষয়টা বোঝা যাবে। বিদ্যাসাগর কি সত্যি সত্যি তার যুক্তিবাদিতাকে ধর্মের ঊর্ধ্বে সবসময় ধরে রাখতে পেরেছেন? তিনি কি একমাত্র যুক্তিবাদিতাকে আশ্রয় করেই বিধবা বিবাহকে তিনি প্রচলন করার চেষ্টা করেছেন? এইখানটা বোধহয় আমাদের একটু হলেও হাঁচি কাশির মতো একটু থেমে যেতে হচ্ছে। আমরা অনেকে জানি যে বিদ্যাসাগর শাস্ত্র বাক্যের মধ্যে সমর্থন খুঁজেছেন বিধবা বিবাহের। অর্থাৎ তিনি যেমন একদিকে যুক্তিবাদিতার আশ্রয়ে তিনি বিধবা বিবাহের পক্ষে তার অস্ত্রশস্ত্র সাজিয়েছেন, যুক্তি বিন্যাস করেছেন, তেমনি আবার শাস্ত্র বচনের মধ্যে তিনি তার সমর্থন খুঁজেছেন। আমরা সবাই কম বেশি জানি যে তার নিজের লেখা দুটি প্রস্তাব, বিধবা বিবাহ কেন গ্রহণ করা উচিত, বিষয়ক প্রস্তাব তিনি দুবার লিখেছেন। একটা প্রথমে লিখেছিলেন, পরে বিভিন্ন বিরোধিতা আসার পর তার রিজয়েন্ডার দেওয়ার জন্য, অর্থাৎ তার উত্তর দেওয়ার জন্য দ্বিতীয় প্রস্তাব তিনি রচনা করেছিলেন। তা এই যে দুটো প্রস্তাব, সেইখানটায় তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি পরাশর সংহিতাকে তিনি ব্যবহার করেছেন, পরাশর সংহিতার মধ্যে তিনি সমর্থন খুঁজেছেন। বিস্তারিত না গিয়ে তাহলে আমরা বলতে পারি যে ধর্মকে, ধর্ম ঊর্ধ্ব আধুনিকতার পরিপোষণ করা সত্ত্বেও বিদ্যাসাগরকে বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে ধর্মের আশ্রয় গ্রহণ করতে হয়েছে। তিনি ধর্মকেই শেষ পর্যন্ত আশ্রয় করেছেন বলে অনেকেই বিদ্যাসাগরের সমালোচনা করেছেন। আমরা এইটাকে একটু প্রশ্ন আকারে রাখবো, উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। সেটা হচ্ছে যে সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা এটাকে কিভাবে দেখবেন। এটাকে বিদ্যাসাগরের একটা অন্তর্দ্বন্দ্ব হিসেবে দেখবেন, বিদ্যাসাগর চরিত্রের দোদুল্যমানতা হিসেবে দেখবেন, বিদ্যাসাগরের আপোষ পন্থা হিসেবে দেখবেন, নাকি বিদ্যাসাগরের একটা কৌশলী অবস্থান হিসেবে দেখবেন? প্রশ্নটা বোঝা দরকার, উত্তরটা পরে বুঝলেও হবে। এই যে বিদ্যাসাগর একদিকে যেমন যুক্তি দিয়ে তার অস্ত্রশস্ত্র শানাচ্ছেন, আবার অন্যদিকে তিনি শাস্ত্র বচনের মধ্যে দিয়ে বিধবা বিবাহের পক্ষে সমর্থন খুঁজছেন, এইটাকে কি বলা যায়? তো বিদ্যাসাগরের অন্তর্দ্বন্দ্ব, যে না ধর্মের ব্যাপারটাও ছাড়তে পারছি না, আবার শাস্ত্রটাকেও ছাড়তে পারছি না, তাই ধর্মেও উনি আছেন, জিরাফেও উনি আছেন, এভাবে বিচার করব? নাকি
এটাকে ধরে নেব আমরা যে এটা তার কৌশলী অবস্থা। বিদ্যাসাগরের নিজের কথায় কি বলে? বিদ্যাসাগর নিজেই বলেছেন যে আমাদের দেশের বাস্তব অবস্থাটা এরকম যে যদি আমরা বলি যে এটা যুক্তি দিয়ে মানতে হবে, তাহলে মানার লোক আমরা তেমন পাবো না। কিন্তু যদি আমরা বলি যে ধর্মে এটা আছে, তাহলে কিন্তু এটা সবাই মেনে নেবে। বিদ্যাসাগরের নিজের কথা আমি একটু কোট করি, যদি যুক্তিমাত্র অবলম্বন করিয়া ইহাকে কর্তব্য কর্ম বলিয়া প্রতিপন্ন করো, তাহা হইলে এতদ্দেশীয় লোকে কখনোই ইহা কর্তব্য কর্ম বলিয়া গ্রহণ করিবে না। যদি শাস্ত্রে কর্তব্য কর্ম বলিয়া প্রতিপন্ন করা থাকে, তবেই তাহারা কর্তব্য কর্ম বলিয়া স্বীকার করিতে ও তদনুসারে চলিতে পারে। তাহলে আমাদের দেশের মানুষকে যদি মানাতে হয়, তাহলে শাস্ত্র প্রবচনের সমর্থন বাস্তব কারণেই খুঁজতে হবে। এক্ষেত্রে আমরা বলছি সমাজ বিষয়ে বিদ্যাসাগর হচ্ছেন একজন প্র্যাগম্যাটিক থিঙ্কার, তিনি বাস্তব সচেতন একজন চিন্তাবিদ। তাই জন্য তিনি এই স্ট্র্যাটেজিক পজিশনটা তিনি গ্রহণ করেছেন, একটি কৌশলী অবস্থান। বলা বাহুল্য যে এই কথা বলে তর্ক এড়ানো যায়নি। তখনকার দিনের আর্থ সামাজিক বিকাশ নিয়ে নানা ধরনের গবেষণামূলক আলোচনা হয়েছে। এর মধ্যে এসেছে সামন্ততন্ত্রের অবক্ষয় বা অবসান, পুঁজিবাদের উত্থান, তার রেমন্যান্ট, নানা বিষয় নিয়ে তর্ক এসেছে। আমরা সেগুলোর মধ্যে যাচ্ছি না। আমরা এটা বলছি, বদরুদ্দিন ওমর একটা খুব সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন যে এর জন্য বিদ্যাসাগরকে আলাদাভাবে দায়ী করে কোনো লাভ নেই। এটা শুধু বিদ্যাসাগরের অন্তর্দ্বন্দ্ব নয়, এটা তৎকালীন সমাজের অন্তর্দ্বন্দ্ব, এটা তৎকালীন সমাজের অন্তর্দ্বন্দ্ব। তাহলে আবার তাহলে কথাটা ঘুরে আসে যে কথাটা আমি আগে উল্লেখ করেছি, যে বিদ্যাসাগরের তাহলে কি ধর্মবিশ্বাস ছিল না ছিল না? প্রসঙ্গত এই নিয়ে অনেক আলোচনা হয়েছে যে বিদ্যাসাগর আস্তিক ছিলেন না তিনি নাস্তিক ছিলেন। তিনি কিন্তু কখনো পরিষ্কার করে বলেননি যে ঈশ্বরে তার বিশ্বাস আছে বা নেই। তিনি বরং এই কথাটা বারবার বলতেন যে আমি যে জিনিসটা জানি না সেটা নিয়ে আমি কথা বলতে রাজি না, ওটা নিয়ে যারা জানেন তারা কথা বলুন, আমার কাছে ওই বিষয়টা তত গুরুত্বপূর্ণ নয়। তিনি যেতেন আসলে আমরা এই কথাটা বলতে পারি, কর্মে তার বিশ্বাস বা অবিশ্বাস কোনটাই মন ছিল না, কর্মে তার বিশ্বাস ছিল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলছি স্কুল কলেজে লেখাপড়া সবসময় প্রশ্ন আসে, লাল যখন ক্ষমতায় থাকে তখন নাকি পাঠ্যক্রম লাল হয়ে যায়, গৈরিক প্রভুরা যখন ক্ষমতায় আসে তখন পাঠ্যক্রমে গৈরিক ছাপ পড়ে যায়, এসব ব্যাপার ট্যাপার হয়। ছেলে মেয়েদের কি পড়ানো উচিত? বিদ্যাসাগর মশাই লাল ছিলেন না নীল ছিলেন না গৈরিক ছিলেন না সবুজ ছিলেন, এ কথায় আমাদের দরকার নেই। আমরা বলি বিদ্যাসাগর কি পড়াতে চাইতেন। তো বেশি বলবো না, আমি দুটো কথা বলবো। কি কি দুটো কথা যা তার সমাজ ভাবনাকে বুঝতে আমাদের সাহায্য করে? এক নম্বর হচ্ছে যে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে কথা হচ্ছিল। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় করাতে গিয়ে গোপাল রাখালেদের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে, কিন্তু
কোনো দেবদেবীর সঙ্গে আমাদের পরিচয় কিন্তু ঘটেনি। আমি বর্ণ পরিচয়টা আরেকবার আতিপাতি করে পড়তে বলব। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে হিন্দু মুসলমানের সম্পর্ক কিন্তু ছাপ ফেলেনি। গোপাল অতি সুবোধ বালক, এইভাবেই আমাদের সুবোধ হওয়ার যে পাঠ সেটা দেওয়ার চেষ্টা হয়েছে। আমি এক এক করে বিদ্যাসাগরের পাঠ্যক্রম নিয়ে কথা বলতে চাই যে, কিন্তু বিদ্যাসাগরের বোধোদয়, হ্যাঁ কথা উঠেছিল যে বিদ্যাসাগরের বোধোদয় পাঠ করিলে বালক বালিকাদের বোধের দরজা বন্ধ হইয়া যাইবে, অভিযোগ বিদ্যাসাগরের বিরুদ্ধে, যে তাদের বোধের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে যদি বিদ্যাসাগরের বোধোদয় পাঠ করানো হয়। কেন এই অভিযোগটা? কেন অভিযোগ? এই কারণেই যে বিদ্যাসাগরের বোধোদয়ে বিজ্ঞান ছিল, বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্ভবের কথা ছিল, ভূগোল ছিল, ইতিহাস ছিল, নানা কিছু ছিল। ঈশ্বর নামক বস্তুটি ঈশ্বরের রচিত বোধোদয়ে প্রথম সংস্করণে একেবারেই অনুপস্থিত ছিল। প্রথম সংস্করণে বোধোদয়ে কোথাও ঈশ্বর শব্দটি ঈশ্বর কিন্তু অন্তর্ভুক্ত করেন নাই। তো বিদ্যাসাগর নিয়ে যারা গদগদ তারা এসব কথা উচ্চারণ করেন না, কারণ বিদ্যাসাগরকে আড়াল করা হবে যাবে না সেই জন্যে। তো দ্বিতীয় সংস্করণে অবশ্য এখানে বিদ্যাসাগরের দ্বিধাদ্বন্দ্বের কথা ওঠে, বিদ্যাসাগরের তো অন্তর্দ্বন্দ্বের কথা ওঠে। দ্বিতীয় সংস্করণে বিদ্যাসাগর কিন্তু একটি প্যারাগ্রাফ হলেও যোগ করেছিলেন, ঈশ্বর সম্পর্কে একটি প্যারাগ্রাফ তিনি যোগ করেছিলেন। কিন্তু সেই প্যারাগ্রাফটি যদি তোমরা পড়ে দেখো, তাহলেও আমরা যেমন ভালো করি মন্দ করি তোমরা বিচার করবে, একটা শিশুর জ্ঞান হওয়ার আগেই আমরা তার মনের মধ্যে গেঁথে দিতে চাই ঠাকুর নম করো। হোয়াট ইজ দিস? তার বয়স হলে, বয়ঃপ্রাপ্ত হলে ঠাকুরের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কে সে যাতে সিদ্ধান্ত নিতে না পারে, তার জন্য তার চেতনার শক্তিটাকে প্রথমেই আমরা রুদ্ধ করে দিই। বিদ্যাসাগর এটা করার পক্ষপাতী ছিলেন না। তাই বোধোদয়ে প্রথম সংস্করণে ঈশ্বর সম্পর্কে তিনি একেবারেই নীরব ছিলেন। দ্বিতীয় সংস্করণে যে প্যারাগ্রাফটি তিনি যোগ করিলেন তাতেও ঈশ্বর সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা কিন্তু আমরা পেলাম না। বিদ্যাসাগরের শিক্ষা চেতনার সঙ্গে সমাজ চেতনা অঙ্গাঙ্গী সম্পর্কে যুক্ত। তার বিস্তারিত কথা তোমরা জানো, আমি সেগুলোতে যাচ্ছি না। কিভাবে তিনি শিক্ষার প্রসারের জন্য একের পর এক স্কুল খুলেছেন, কিভাবে বই লিখেছেন, কিভাবে শিক্ষা বিকাশের জন্য কাজ করেছেন, আমি যাচ্ছি না সে আলোচনায়। আমি শুধু একটি কথা বলবো, সংস্কৃত কলেজের যখন তিনি অধ্যক্ষ হইলেন তখন তিনি শিক্ষা সংস্কারের জন্য একটি প্রস্তাব সরকারি দপ্তরে হাজির করেছিলেন, যাকে আমরা বলি সিলেবাস রিভিশন, থরো রিভিশন অব দ্য এক্সিস্টিং সিলেবাস অব দ্য সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজের ছেলে মেয়েদের কি পড়ানো হবে তার একটা প্রস্তাব তিনি রেখেছিলেন। সেই প্রস্তাবও আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, দীর্ঘ প্রস্তাব, সমস্ত বিষয় সেটা টাচ করেছে। একটা সিলেবাসের কত দিক থাকে আমি তার মধ্যে যাচ্ছি না। তার কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে
শিক্ষার ক্ষেত্রে যোগ সাধন করতে উদ্যোগী হয়েছিলেন। পাশ্চাত্য দর্শনের যে আধুনিক দিকগুলো সেইগুলোকে তিনি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। তাই রবীন্দ্রনাথ খুব স্পষ্ট ভাষাতেই বলেছেন যে বিদ্যাসাগরকে বুঝতে গেলে তার এই শিক্ষা সংস্কারের এই দিকটাকে বুঝতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় বলি যে দয়া বা বিদ্যা তার চরিত্রের প্রধান গুণ নয়, বা তার আধুনিকতার একমাত্র পরিচয় নয়। যেখানে তিনি পাশ্চাত্য প্রাচ্য বিদ্যার মধ্যে সম্মিলনের সেতু স্বরূপ হয়েছিলেন, সেখানেও তার বুদ্ধির ঔদার্য প্রকাশ পেয়েছে। তাহলে তিনি ওল্ড ইজ গোল্ড বলেননি, তিনি আবার ওল্ড বলে তাকে বর্জনও করেননি। তিনি কি বলছেন? প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যা। তিনি জানতেন, রবীন্দ্রনাথ বলছেন আমি বলছি না, বিদ্যার মধ্যে পূর্ব পশ্চিমের দিক বিরোধ নাই। তিনি নিজে সংস্কৃত সাহিত্যে বিশেষ পারদর্শী ছিলেন, অথচ তিনি বর্তমান ইউরোপীয় বিদ্যার অভিমুখে ছাত্রছাত্রীদের অগ্রসর করবার প্রধান উদ্যোগী হয়েছিলেন এবং নিজের উৎসাহ চেষ্টায় পাশ্চাত্য বিদ্যা আয়ত্ত করেছিলেন। তো এই কাজটা করতে গিয়ে তিনি আধুনিক পাশ্চাত্য দর্শন, যার মূল ভিত্তি হচ্ছে যুক্তিবাদ, তাকে তিনি পাঠ্যক্রমের মধ্যে নিয়ে এসেছিলেন। আর কি ভারতীয় দর্শন হলেই তা থাকতে হবে না। সাংখ্য এবং বেদান্ত দর্শনকে তিনি অবৈজ্ঞানিক বিবেচনায় নাকচ করেছিলেন, ওটা পড়ানোর দরকার নেই। আবার পশ্চিমী দর্শনের ক্ষেত্রে বার্কলের দর্শন, তার বিরুদ্ধে তিনি মত প্রকাশ করেছিলেন। এবং এই নিয়ে বেনারস যে সংস্কৃত কলেজের অধ্যক্ষ ভ্যালেন্টাইনের সঙ্গে বিদ্যাসাগরের দীর্ঘ বিরোধ, তার ইতিহাস আমাদের পড়ে দেখতে হবে। আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না। সোজা সাপটা কথায় আমি এই কথাটা বলতে চাইছি যে ওল্ড ইজ গোল্ড বলে যারা চোখ কান বন্ধ করে থাকতে চান, বিদ্যাসাগর তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। রবীন্দ্রনাথ তাই বলছেন যে বিদ্যাসাগর মহাশয় সেই মহারথীগণের মধ্যে একজন অগ্রগণ্য ছিলেন। আমার মতে এই সত্যটাই সবচেয়ে বড় হয়ে লেগেছে। কি সত্য? ব্যাখ্যা করে রবীন্দ্রনাথ বলছেন, এই কথাটা আমি তোমাদের একটু মনে মনে আবৃত্তি করতে বলবো, রবীন্দ্রনাথের কথা আমার নয়। যে জাতি মনে করে বসে আছে যে অতীতের জ্ঞান ভাণ্ডারের মধ্যেই তার সকল ঐশ্বর্য, সেই ঐশ্বর্যকে অর্জন করার জন্য তার স্বকীয় উদ্ভাবনার কোনো অপেক্ষা নেই, তা পূর্ব যুগের ঋষিদের দ্বারা আবিষ্কৃত হয়ে চিরকালের মতো সংস্কৃত ভাষায় পুঁথির শ্লোকে সঞ্চিত হয়ে আছে, সে জাতির বুদ্ধির অবনতি ঘটেছে, শক্তির অধঃপতন ঘটেছে। আবার পড়ছি আমি এটা, যে জাতি মনে করে বসে আছে যে অতীতের ভাণ্ডারের মধ্যেই তার সকল ঐশ্বর্য, সেই ঐশ্বর্যকে অর্জন করবার জন্য তার স্বকীয় উদ্ভাবনার কোনো অপেক্ষা নেই, তা পূর্ব যুগের ঋষিদের দ্বারা আবিষ্কৃত হয়ে চিরকালের মতো সংস্কৃত ভাষার পুঁথির শ্লোকে সঞ্চিত হয়ে আছে, সে জাতির বুদ্ধির অবনতি হয়েছে, শক্তির অধঃপতন ঘটেছে। বিদ্যাসাগর মশাই সেই অধঃপতন থেকে আমাদের বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। আচারের যে হৃদয়হীন প্রাণহীন পাথর দেশের চিত্তকে পিষে মেরেছে, রক্তপাত করেছে, নারীকে পীড়া দিয়েছে, বিদ্যাসাগর সেই দেবতাকে, সেই পাথরকে দেবতা বলে মানেননি, তাকে আঘাত করেছে।
এই জায়গা থেকে আমাদের বিদ্যাসাগরকে বুঝে নেওয়া জরুরি। তাই বিদ্যাসাগরের সমাজ ভাবনা নিয়ে যখন আমরা এই আলোচনা করব, তখন খুঁটিনাটি নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো, যেগুলো অনেকটা তোমরা করেছো। আমি সেই আলোচনায় ঢুকলাম না, কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে হাউ বিদ্যাসাগর লুকড অ্যাট আওয়ার সোসাইটি। কেমন ভাবে বিদ্যাসাগর আমাদের সমাজটার দিকে তাকিয়েছেন। হাউ ডিড হি লুক ইনটু ইটস কাস্টমস, তার প্রথা, তার রীতিনীতি, তার দিকে কেমন ভাবে তিনি তাকিয়েছেন। হাউ ডিড হি লুক অ্যাট আওয়ার পিপল। সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথ দেশ সম্পর্কে বলতে গিয়ে আমি তোমাদেরও বলেছি, একটা কথা বারবার বলতেন, দেশ বলতে আগে বোঝায় দেশের মানুষ, তারপর অন্য কিছু। শিক্ষা প্রশাসক হয়ে কি অপকর্মটাই না বিদ্যাসাগর করেছিলেন। সংস্কৃত কলেজের দরজা খুলে দিয়েছেন অব্রাহ্মণদের জন্য। তিনি পয়সা নিয়ে পড়ানোর কথা বলেছেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু কি পড়াবেন, সমস্ত খোল নলচেটা তিনি বদলে দিয়েছেন। সরকারি সহায়তা মিলতে পারে এই রকম একটা বিশ্বাস নিয়ে তিনি 2 বছরের মধ্যে তিনি 30টার বেশি স্কুল খুলে দিয়েছেন। তারপরে নিজে তহবিল তৈরি করেছেন। তিনি এটা বুঝেছেন যে শিক্ষা মানুষের চেতনাকে বিকশিত করবে, সেই চেতনাই মানুষকে সামনের দিকে এগিয়ে দেবেন। বিদ্যাসাগরের সমাজ ভাবনার ক্ষেত্রে এই দিকটা মনে রাখাটা আমাদের পক্ষে খুব জরুরি। আজকে বিদ্যাসাগর 200 বছর অতিক্রম করেছেন। আমি বইটার শিরোনামটা দিয়েছি সময়টাকে ধরার জন্য। অনেকে বলছেন 200 বছর পূর্তি, কিন্তু 201 বছর হয়ে গেল, তাই নাম দিয়েছি 200 বছর পেরিয়ে। আমি শেষ যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে নিজেদের দিকে যখন ফিরে তাকাই, ইন্ট্রোস্পেকশন একে বলে, আত্মসমীক্ষণ যখন করি, তখন লজ্জা করে। বিদ্যাসাগর তার সময়কে ছাড়িয়ে আমাদের অনেকটা এগিয়ে দিতে চেয়েছিলেন। আমরা আজকে লোক দেখানো বিদ্যাসাগরকে ফুল দিচ্ছি, আর প্রতিনিয়ত বিদ্যাসাগরের অবমাননা করছি। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ লিখেছেন কিভাবে বিদ্যাসাগরের আসল চেহারাটা আমরা তিরস্করণের মধ্যে লুকিয়ে রেখেছি। দয়াবান বিদ্যাসাগরকে সামনে নিয়েছে, তার সম্পর্কে নানান কিংবদন্তি গুলো প্রচার করে আমরা বিদ্যাসাগরের অক্ষয় মনুষ্যত্ব, অজেয় পৌরুষ, তার যে উন্নত সমাজ ভাবনা, তার যে আধুনিক মন এবং মনন, তার যে যুক্তিবাদী যে মনস্তত্ত্ব, আমরা এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি। আমরা এগুলোকে সরিয়ে দিয়ে আবার আমরা অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের মধ্যে ডুবে যেতে মানুষকে প্ররোচিত করছি। আজকের দিনে তাই আমাদের আত্মজিজ্ঞাসার প্রশ্ন যে বিদ্যাসাগর প্রাসঙ্গিক এই কারণে যে আজকে যে অদ্ভুত অন্ধকার, যে অন্ধ সে চোখে দেখে বেশি, এক অদ্ভুত অন্ধকারে আমরা বাস করছি। সেই অদ্ভুত অন্ধকার থেকে আমরা বেরোতে পারবো কিনা, বিদ্যাসাগরের হাত ধরে আমরা যদি বেরোতে পারি, এক পাও যদি এগোতে পারি, তবেই বিদ্যাসাগরের জন্মতিথি উদযাপন আমাদের সার্থক হবে। অন্যথায় এ ধরনের যে আনুষ্ঠানিকতা মূল্যহীন হয়ে পড়বে। এই কথা বলে সবাইকে আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আমি দুঃখিত, নেটওয়ার্ক বা যান্ত্রিক ব্যাপারে আমি ততটা দক্ষ নই, আমার ততটা হাত ছিল না। তোমাদের যদি প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে আমি আবার এটা নিয়ে কথা বলতে রাজি আছি। হ্যাঁ, একটা প্রশ্ন আমি জয়দেবের দেখতে পাচ্ছি,
যে এটা তো ঠিক কথা যে আহ বিধবা বিবাহ সমাজের 70% মহিলা, আমি জানি না বিবেকানন্দ কোথায় এ কথা বলেছেন, কিন্তু কথাটা ভুল আমি বলছি না, কথাটা ভুল আমি বলছি না, কিন্তু আমি 16 আনা করতে পারবো না, তার জন্য 4 আনার দরকার নেই, এই লজিকে আমি বিশ্বাস করি না। এ কথা সত্যি যে বিদ্যাসাগরের বিধবা বিবাহের কর্মসূচি অত্যন্ত মুষ্টিমেয় মানুষের জীবনকে স্পর্শ করেছে, এ কথাতে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আরো বড় কর্মসূচি যদি আমি পালন করতে না পারি, তাহলে কে আমায় অধিকার দিয়েছে এই কর্মসূচিকে নস্যাৎ করার? তো আমি জানি না। এমনি বিদ্যাসাগরের চিন্তা ভাবনা সম্পর্কে রিজার্ভেশন তৎকালীন সমাজে অনেকেরই ছিল। শুধু বিবেকানন্দের কথা বলছো, তোমরা যদি পড়ো, আমি জানি না কতদূর পড়েছো, যদি পড়ো তো এমনি রসিক বিদ্যাসাগরেও মজা করে আছে হিরণময় বাবুর লেখাতে, যে রামকৃষ্ণ বিদ্যাসাগর দর্শনে এসে বলছেন যে খাল নয় বিল নয়, এ যেন বাবা সাগরে এসে পড়েছি। রামকৃষ্ণ বলছেন, বিদ্যাসাগর বলছেন সাগরে যখন এসেই পড়েছেন, লোনা জল কিছু নিয়ে যান। তা এই যে মজার বিতর্ক, এই বিতর্কের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য ছিল। এই সূক্ষ্ম পার্থক্যটা কি? সূক্ষ্ম পার্থক্য হচ্ছে যে রামকৃষ্ণের যে ভাবনা আর বিদ্যাসাগরের যে ভাবনা, এই দুই ভাবনার মধ্যে অসংখ্য মিল সত্ত্বেও দর্শনগত ব্যবধান ছিল। তা অ্যাপারেন্ট মিলগুলোকে খাটো করে দেখানোর যেমন দরকার নেই, তেমনি দর্শনগত অমিলটাকেও তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই আমি বিবেকানন্দ, রামকৃষ্ণ, বিদ্যাসাগরকে মেলানোর চেষ্টা করতে চাই না। আমি এমনকি তাদের মধ্যে তুলনামূলক আলোচনাতেও যেতে চাই না। কিন্তু আমার একটি কথা, উভয়কে সম্মান দিয়েই বলি যে হ্যাঁ, এ কথা তো সত্যের খাতিরে আমাকে মানতে হবে যে বিদ্যাসাগরের কর্মসূচি, তাহলে যে কথাটা না বললে নয়, বিদ্যাসাগরের যে জিনিসটা তার এই সাফল্যের অন্তরায় ছিল, সেটা কি? রবীন্দ্রনাথের কথা দিয়ে আবার বলি, বিদ্যাসাগরকে তিনি বলেছেন সৈন্যহীন বিদ্রোহী। বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন, তাহার স্বজাতি সদর বলিয়া কেউ ছিলেন না। বিদ্যাসাগরের ভাবনা যেন, যদিও রবীন্দ্রনাথ তার সন্তান তুল্য অনেক পরে জন্মেছেন, কিন্তু যেন বিদ্যাসাগরের কাজকর্ম দেখে রবীন্দ্রনাথের ওই গান মনে পড়ে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। তো রামমোহন রায়ের ছিল ব্রহ্ম সমাজ, উইলিয়াম জোনসের ছিল এশিয়াটিক সোসাইটি, পরে সুরেন বানুজ্যেদের ভারত সভা ছিল। তো এরকম ভাবে দেখবো কারো আর্য সমাজ, কারো হিন্দু সমাজ, এসব নানা প্রতিষ্ঠান ছিল। বিদ্যাসাগরের এসব কিছু ছিল না। তিনি তার একক প্রচেষ্টায় সমাজটাকে পাল্টাতে গেছেন। তা প্রশ্ন তো আসে, রবীন্দ্রনাথকে নিয়েও প্রশ্ন আসে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। একলা কি শেষ পর্যন্ত চলা যাবে? চলা যায় না। কিন্তু এখানে সে কথা এরা বলতেও চাননি। এরা কি বলতে চেয়েছেন? যে সহযোগিতার চেষ্টা করো, সহযোগিতা না পেলেও আরব্ধ কাজটা ছেড়ে যেও না। তাই সমাজকে বদল ডালো অনেক বড় স্লোগান, কিন্তু রবীন্দ্রনাথ কি বলতেন? রবীন্দ্রনাথ বলতেন আমি একলা গোটা দেশের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু একটা গ্রামকে যদি আমি স্বনির্ভর করতে পারি, তোমরা এক একটা করো না। শান্তিনিকেতনে বাঘা বাঘা মানুষকে ডেকে নিয়ে গিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে তোমরা এক একটা গ্রাম করো, আমরা যদি সবাই এক একটা করে গ্রাম করতে পারি, গোটা ভারতবর্ষ একদিন পাল্টে যাবে। তাই বিধবা বিবাহ সমাজের বেশিরভাগ অংশকে স্পর্শ করেনি, একথা সত্য, কিন্তু তাতে
বিধবা বিবাহের কর্মসূচি নিয়ে বিদ্যাসাগরীয় উদ্যোগকে খাটো করা খুবই অন্যায় হবে বলে আমার বিনীত একটা অভিমত। এটুকু বলেই আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করছি। অন্য প্রশ্ন থাকলে নিশ্চয়ই বলতে পারো। অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ অয়নদা। স্যারকে আমাদের আজকে এত সুন্দর, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের আজকে এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। বিদ্যাসাগরের জন্মদিবসে কি সুন্দর একটা আলোচনা, এই আলোচনা শুনে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং অনেক কিছু তথ্য জানতে পারলাম, সমৃদ্ধ হলাম। আজকে আপনারা যারা দর্শক শ্রোতা ছিলেন তারা অনেক কিছু জানতে পেরেছেন। তাই স্যারকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী যে আলোচনাগুলো আমার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র, সেগুলো আপনাদের দেখার জন্য রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখার জন্য। স্যার আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি আমরা শেষ নমস্কার করছি। সবাইকে। ধন্যবাদ স্যার। নমস্কার। নমস্কার স্যার। থ্যাংক ইউ।